This video is for educational and informational purposes only. We do not promote or glorify any criminal behavior. Viewer discretion is advised. সকাল 7:15 পাটনার পারাস হাসপাতালের কিছুটা দূরে দুইজন ব্যক্তি দাঁড়িয়েছিল। একজনের গায়ে সাদা শার্ট আর একজনের মাথায় হেলমেট। হঠাৎ করে সেখানে আরও 4 জন আসে। তাদের আসতেই হেলমেট পরা লোকটি সরে যায় আর বাকিরা নিজেদের মধ্যে কিছু কথা বলে। তারপর তারা সোজা হাসপাতালের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তারা উঠে পড়ে দ্বিতীয় তলায়। রুম নাম্বার 209 এর সামনে এসে হাজির হয় এবং তারপরেই তাদের হাতে থাকা লোডেড লাইভ গানের ট্রিগারে চাপ পড়ে। মাত্র 10 সেকেন্ড লাগাতার গুলি চলে। 10 সেকেন্ড পর ঘরের দরজা খুলে বেরিয়ে আসে সেই 5 জন। তাদের গাড়ির কাছে অপেক্ষা করছিল সেই হেলমেট পরা লোকটি। সবাই বাইকে চড়ে দ্রুত হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যায়। আর তার ঠিক 15 সেকেন্ড পর একজন 6 নাম্বার ব্যক্তি একেবারে নিশ্চিন্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ফিরে আসে। এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো দেশে। সবার মুখে একটাই কথা, পাটনার পারাস হাসপাতালের ভিতরে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এই খুনটা যার হয়েছিল সে কোনো সাধারণ অপরাধী নয়, পাটনার কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রা। নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনতে চলেছেন এমন এক গল্প যেটা কোনো ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের গল্প মনে হবে, কিন্তু এই গল্প পুরোপুরি বাস্তব। আর এই বাস্তব গল্পের প্রতিটি পাতায় লেখা আছে অপরাধ, প্রতিশোধ আর এমন কিছু মোড় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এখন দেখছেন Dark Case of Chandan and Sheru. চন্দন মিশ্রার গল্প শুরু হয় পাটনা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে বক্সারের এক ছোট্ট শহর থেকে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, মা বাবা আর বাড়ির একমাত্র ছেলে চন্দন। চন্দনের বাবা ছিলেন গ্রামের দাপুটে মানুষ, তাই গ্রামে তাদের ভালোই প্রভাব ছিল। পুরো পরিবার চন্দনকে ভীষণ ভালোবাসতো আর চন্দনের একমাত্র নেশা ছিল ক্রিকেট। কিন্তু একদিন লোকাল ম্যাচে এমন কিছু ঘটল যা চিরদিনের জন্য চন্দনের জীবনের স্কোরবোর্ড বদলে দিল। একদিন মাঠে ছোট্ট একটা বিষয় নিয়ে চন্দনের ঝগড়া হয় সোনু নামে এক ছেলের সঙ্গে। রাগের মাথায় সোনু সবার সামনে চন্দনকে মেরে বসে। শরীরের আঘাতের চেয়েও বেশি লাগে অপমান। চন্দন প্রতিশোধের ইচ্ছা নিয়ে সোনুর বাড়িতে অভিযোগ জানাতে যায়, কিন্তু সেখানে ন্যায় বিচার তো দূরের কথা, বরং সে পায় শুধু অপমান। চন্দন ঠিক করে ফেলেছিল এখন আর কথা ক্রিকেটের নয়, কথা ইজ্জতের। সে বাড়ি ফিরে আসে আর পরের সকালেই বাবার লাইসেন্সধারী বন্দুক হাতে তুলে নেয়। সোজা চলে যায় সোনুর বাড়ির সামনে আর জোর করে ডেকে তাকে বাইরে আসতে বলে। সোনু, যে গতকাল পর্যন্ত তার উপর দাপট দেখাচ্ছিল, আত্মবিশ্বাসে ভর করে বাহিরে বেরিয়ে আসে। কিন্তু সেদিন ভাগ্য তার সঙ্গে ছিল না। চন্দন বিন্দুমাত্র কথা না বলে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা গুলি চালিয়ে দেয় সোনুর দিকে। এক মুহূর্তে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় আর চন্দনের জীবনও বদলে যায় চিরতরে। এটাই ছিল চন্দনের জীবনের প্রথম বড় মোড়, যেখান থেকে এক সাধারণ ছেলেটা পরিণত হলো একজন খুনি হিসাবে। যখন পর্যন্ত খবরটা চন্দনের বাড়িতে পৌঁছালো, ততক্ষণে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলেছে। পরিবার ছুটে গেল থানায় আর পুলিশকে চন্দনের জন্ম সনদ দেখিয়ে বলল তাদের ছেলে এখনো নাবালক। তদন্তে প্রমাণও হয়ে গেল যে কথাটা সত্যি, তাই চন্দনকে জেলে নয়, পাঠানো হলো কিশোর সংশোধনাগারে। কিন্তু যেখানে ওকে ভালো পথে ফেরানোর কথা ছিল, সেই জায়গাটাই হয়ে উঠল তার সর্বনাশের আখড়া। 3 বছর ধরে সে এমন ছেলেদের সঙ্গে কাটালো যারা ছোটখাটো চুরি থেকে শুরু করে রক্তাক্ত খুন পর্যন্ত সবকিছুই করে ফেলেছে। 3 বছর পর যখন চন্দন শিশু সংশোধনাগার থেকে বের হলো, ততদিনে সে হয়ে উঠল এক খুনি। একজন এমন খুনি যে আর সংশোধনের জন্য নয়, বরং আরো ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য প্রস্তুত। এখন আর সে ক্রিকেটের মজা নেওয়া সোজাসাপটা ছেলে ছিল না, বরং এমন এক চতুর অপরাধীতে রূপ নিচ্ছিল যার কাছে গ্যাংস্টার হওয়াই জীবনের নেশা হয়ে গিয়েছিল। শিশু সংশোধনাগার থেকে বের হবার পর চন্দনের সঙ্গে দেখা হয় শেরু ওরফ ওঙ্কারনাথ সিংহের সঙ্গে। একজন মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়। শেরুও শিশু সংশোধনাগারে সময় কাটিয়ে এসেছে এবং চন্দনের মতোই তারও ক্রিকেটের শখ ছিল। কিন্তু এখন তার খেলা মাঠে নয়, অপরাধের ময়দানে। চন্দন ও শেরু, 2 নাবালক অপরাধী, নতুন খেলা শুরু করে রংদারি। রংদারি অর্থাৎ ছোট দোকান, ঠিকাদার, নির্মাণ সাইটে মারধর করে টাকা আদায় করা। যখন টাকা আসতে শুরু করে, তখন তারা বড় দোকান ও ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা আদায় করতে শুরু করে। আরাও বক্সারে 2 যুবকের নাম শুনেই সবাই ভয় পেত। তাদের ক্রমবর্ধমান কার্যকলাপ দেখে নতুন তরুণেরাও গ্যাংয়ে যোগ দিতে শুরু করে। এভাবেই শুরু হয় চন্দন শেরু গ্যাং। তারপর আসে 2011 সাল।
2011 সালে তারা একের পর এক 6টি হত্যাকাণ্ড ঘটায়। প্রতিটি হত্যাকাণ্ড পুলিশকে আতঙ্কিত করে এবং গ্যাংয়ের নাম চারপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলির পর মিডিয়া, জনতা, রাজনীতি সবাই এই ঘটনাগুলোর দিকে তাকিয়ে থাকে। জুলাইয়ের 2011 পর্যন্ত 5টি হত্যাকাণ্ড অলরেডি হয়ে গেছে। তাদের পরবর্তী লক্ষ্য ছিল ব্যবসায়ী রাজেন্দ্র কেশরী। রাজেন্দ্র কেশরী সরাসরি অস্বীকার করে তাদের টাকা দিতে। এই ঘটনার পর চন্দন ক্ষিপ্ত হয় এবং 20 আগস্ট 2011-তে চন্দন বাজারের মাঝখানে ঘোষণা করে দেয় আগামীকাল রাজেন্দ্র কেশরীকে গুলি করা হবে। 21 আগস্টে সেই অনুযায়ী শেরু ও চন্দন মিলিতভাবে রাজেন্দ্রকে বাজারের মাঝখানে হত্যা করে। এই হত্যাকাণ্ড বিহারের প্রশাসনকে চাঞ্চল্যকর করে তোলে। চন্দন ও শেরুর নাম শুধু বিহারের গ্যাং পর্যন্তই আর সীমিত থাকেনি, এটি একটি রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছিল। তার কারণ হচ্ছে রাজেন্দ্র কেশরী একজন সফল ব্যবসায়ীর সাথে সাথে রাজনৈতিকবিদের সাথেও যুক্ত ছিলেন। পুলিশ চন্দন ও শেরুর বিরুদ্ধে 25টি মামলার মধ্যে 12টির বেশি হত্যা সংক্রান্ত মামলা রেকর্ড করে। এই ঘটনার পর চন্দন ও শেরু বক্সার ছেড়ে সীমান্ত পেরিয়ে নেপালে চলে আসে। বিহার পুলিশ নেপালে পৌঁছালেও দুই দেশের জটিলতার কারণে সরাসরি গ্রেপ্তার করতে সক্ষম হয়নি চন্দন ও শেরুকে। এই সুযোগের সুবিধা নিয়ে চন্দন ও শেরু নেপাল ছেড়ে কলকাতা চলে আসে। কিছু মাস পরে বিহার ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে চন্দন ও শেরু গ্রেপ্তার হয়। এরপর তাদের বক্সারে ফিরিয়ে আনা হয় এবং আলাদা আলাদা জেলে স্থানান্তর করা হয়। বক্সার জেলে চন্দন আর শেরুর এমন এক দাপট ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে পুলিশ বাধ্য হয় তাদের আলাদা আলাদা জেলে স্থানান্তর করতে। প্রথমে ভাগলপুর জেলে, তারপর সেখান থেকে বেউর জেল এবং সর্বশেষে পূর্ণিয়া জেল। এক জেল থেকে আরেক জেল মনে হচ্ছিল গোটা সিস্টেম এই দুজনের দাপট ও উপদ্রবে বিরক্ত হয়ে উঠেছে। এরপর এলো রাজেন্দ্র কেশরী হত্যা মামলার রায়। নিম্ন আদালত চন্দন মিশ্রাকে দিল আজীবন কারাদণ্ড আর শেরুকে দিল ফাঁসির সাজা। একই অপরাধের জন্য দুই ভিন্ন সাজা। এই রায় শেরুর মনে যেন গভীর কাটার মতো বিঁধে গেল। তার মনে সন্দেহ জন্মালো, এটা নিশ্চয়ই চন্দনের সেটিংয়ের ফল, তাই ও কম শাস্তি পেয়েছে। অভিযোগ, অভিমান আর সন্দেহে ভরা মনে দুজনেই নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করল। শেরুর মনে তখন শুধু আদালতের রায়ের প্রতিই যে ক্ষোভ ছিল সেটা নয়, বরং জমে উঠেছিল একের পর এক পুরনো অভিমান। তার মনে হতে লাগলো চন্দন শুধু রংদারি আর লুটের টাকায় সঠিক ভাগ দেয়নি, বরং তাকে সব সময় কম টাকা দিয়েছে। অনেক কথা এতদিন ধরে চেপে রেখেছিল, কিন্তু ভিতরে ভিতরে সেই ক্ষোভ ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। চুপচাপ থাকা সেই শেরু এখন যেন প্রতিশোধের আগুনে জ্বলছিল। তার শিখা শুধু চন্দন মিশ্রের দিকেই ধাবিত হচ্ছিল। এছাড়াও শেরু চন্দনের ফ্যামিলির এক মেয়ের কাছাকাছি আসতে শুরু করে। শেরুর এই কাছাকাছি আসা নিয়ে চন্দনের ভিতরে এক অদৃশ্য অস্বস্তি কাজ করে। তারা বন্ধু হলেও জাতিগত ভিন্নতা চন্দনের চোখে সবসময় এক তিক্ততা তৈরি করত। আর তৃতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে পুলিশের অ্যাকশন। জেলের বাইরে যখন পুলিশ গ্যাং সদস্যদের একে একে ধরতে শুরু করলো, তখন দেখা গেল অধিকাংশ সময়ই শেরুর গোষ্ঠীর ছেলেরা এনকাউন্টারে মারা যাচ্ছে অথবা হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে। এতে শেরুর মনে সন্দেহ আরও ঘনীভূত হলো, হয়তো চন্দনী ভিতর থেকে সব খেলা সাজিয়ে দিচ্ছে। শেরুর সন্দেহ আরও নিশ্চিত হয়ে গেল যখন সে দেখল ভাগলপুর জেল থেকে চন্দন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। জেলের ভেতর থেকে ফোন চালানো এটা কোনো সাধারণ কাজ নয়। এমনটা তখনই সম্ভব যখন সিস্টেমের গভীর পর্যন্ত সেটিং থাকে। শেরু বুঝে গেল চন্দনের হাত পুলিশ ও জেল প্রশাসনের ভেতর পর্যন্ত পৌঁছেছে। একই গ্যাং, দুই সঙ্গী, একই মামলার দুই আসামি, কিন্তু জেলের ভিতরে একজনের জন্য ভিআইপি ট্রিটমেন্ট আর অন্যজনের জন্য অপমান ও নির্যাতন। এই বৈষম্যই শেরুর মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। গত 12 বছর ধরে চন্দন আর শেরু বহুবার প্যারোলের জন্য আবেদন করেছিল, কখনো আত্মীয়ের মৃত্যু তো কখনো পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে, কিন্তু প্রতিবারই তাদের আবেদন খারিজ হয়ে যেত। জুন 2025-এ
চন্দন মিশ্রা আবার পেরোলের আবেদন করে, তবে এইবার চিকিৎসার জন্য অপারেশনের প্রয়োজন বলে মেডিকেল গ্রাউন্ডে। এইবার তার আবেদন মঞ্জুর হয় এবং সে 3 জুলাই 2025-এ 15 দিনের জন্য জেল থেকে বেরিয়ে আসে। আর এই খবর শেরুর কানে আসতেই শেরু চন্দনের হত্যার পরিকল্পনা করে। 15 দিনের মধ্যে শেষ করতে হবে চন্দনকে। শেরু এমন কাউকে খুঁজছিলেন যাকে জেলের ভেতর থেকে ব্যবহার করা যায়। আর এইভাবেই আগমন হলো তৌসিফ বাদশার, যিনি ফুলওয়ারি শরীফে জন্মেছে এবং অপরাধের জগতে পরিচিত। ছোট লুটপাট থেকে শুরু করে তার নাম ঝাড়খণ্ডের কন্ট্রাক্ট কিলিংয়েও পরিচিত পায়। তৌসিফ নিজেকে গ্যাংস্টারের মতো উপস্থাপনা করত। সোশ্যাল মিডিয়ায় সে নিজেকে গ্যাংস্টার হিসাবে দেখাতো। শেরুর কাছে তার মতো কট ব্রেকার আর কেউ ছিল না। তৌসিফের মাথায় তখন একটাই চিন্তা, চন্দন মিশ্রার মতো বড় গ্যাংস্টারকে শেষ করে দিলে অপরাধ জগতে তার নাম রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলবে। এই জন্য সে একটুও দেরি না করে সুপারি গ্রহণ করল। কিন্তু এই কাজটা মোটেও সহজ ছিল না। চন্দন পেরোলে, জেল থেকে বেরোলেও হাসপাতালে যাওয়ার বদলে সোজা নিজের এলাকায় বক্সারে ফিরে গেল। সেই জায়গা যেখানে তার গডফাদার ইমেজ এতটাই শক্ত যে লোকেরা শুধু তার নাম শুনেই ভয়ে থমকে যেত। অপেক্ষা লম্বা হতে থাকলো। 10 থেকে 12 দিন কেটে গেল। তবুও চন্দন নিজের বাড়িতেই লুকিয়ে রইল। তৌসিফের জন্য এই দেরি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কারণ যদি 15 দিনের মধ্যে কিছু না হয় তাহলে পেরোল শেষ হতেই চন্দন আবার জেলে ফিরে যাবে এবং তখন তার কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে। ঠিক তখনই এক খবর পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। চন্দন জেল ফেরার আগে পাটনার পারাস হাসপাতালে নিজের পাইলসের অপারেশন করাবে, যে অপারেশনের কারণেই তো তাকে পেরোল দেওয়া হয়েছিল। 13ই জুলাই চন্দন হাসপাতালে ভর্তি হলো আর 15ই জুলাই তার সার্জারিও হয়ে গেল। এটাই ছিল সুযোগ যার জন্য তৌসিফ এতদিন অপেক্ষা করছিল। 17ই জুলাই 2025-এ চন্দন যেদিন হাসপাতাল থেকে ছাড়া পাবে, ঠিক সেই দিন সকাল 7:15 তৌসিফ বাদশা ও তার 5 জন সহযোগী অস্ত্রসজ্জিত অবস্থায় হাসপাতালে প্রবেশ করে। কয়েক সেকেন্ডের মধ্যে চন্দনকে হত্যা করা হয়। এরপর তারা মোটর বাইকে চেপে পিস্তল উঁচিয়ে পালিয়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, বাইরের ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে তাদের পরিচয় নিশ্চিত হয়। পরে কলকাতা নিউ টাউন এলাকা থেকে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় এবং হাসপাতালের নিরাপত্তা ব্যর্থ হওয়ায় 5 পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য কারোর মনে কষ্ট দেওয়া নয়, বরং ঘটনাগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া। চন্দনের মৃত্যু, এই ঘটনায় আমরা দেখতে পাই একজন মানুষের ভুল পথে যাত্রা কত বড় ধ্বংস ডেকে আনতে পারে। আমরা সবাই এই গল্প থেকে শিখতে পারি যেন আমাদের নিজের এবং অন্যের জীবনকে নিরাপদ রাখা যায়। সততা বজায় রাখা এবং সঠিক পথ অনুসরণ করা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনারা এই ধরনের গল্প, সত্যি ঘটনার বিশদ জানতে চান, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করতে ভুলবেন